আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে আপোষ বন্টননামার দলিল এবং নামজারি যদি না করা হয় তাহলে কি সমস্যা হতে পারে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপোষ বন্টননামার দলিল এবং নামজারি এই দুটো জিনিসই হচ্ছে ভিন্ন ভিন্ন এক একটি বিষয়। এই দুইটি বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। আপোষ বন্টননামার দলিল তখনই করতে হয় যখন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ওয়ারিশদের মাঝে বন্টন হয়ে যায়। এই ওয়ারিশদের মাঝে যখন বন্টন হয়, অনেক ব্যক্তিরা এই বিষয়টিকে মৌখিকভাবে বন্টন করে নেয়, আবার অনেকে সাদা কাগজ ফলিওতে বা নন জুডিশিয়াল স্টাম্পে করে নোটারি পাবলিক করে নেয়। এই জিনিসটা সম্পূর্ণভাবে কিন্তু করা যাবে না, কারণ সরকারের যে আইন, সে আইন মেনে চলতে হবে আমাদের, এবং এই রাষ্ট্রীয় আইনে যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে। এই বিষয়টি আপনি যখনই কোনো আপোষ বন্টননামা দলিল করবেন, তখন 100% আপনাকে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক করতে হবে। দেখুন, বন্টননামা দলিল এবং নামজারি না করলে কি সমস্যা হতে পারে। এই সমস্যার মধ্যে বন্টননামার দলিল হচ্ছে বাটোয়ারা দলিল এবং নামজারি হচ্ছে নাম ট্রান্সফার করা। এই দুটো জিনিস যদি না করেন, তাহলে যারা প্রকৃত জমির মালিক তাদের কিন্তু প্রচুর সমস্যা হতে পারে। তার মধ্যে 6টি সমস্যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মালিকানার বৈধতা নিয়ে ঝামেলা হতে পারে। যেমন বন্টননামার দলিল না করলে কে কোন অংশের মালিক সেটা সুস্পষ্ট প্রমাণ করা কঠিন হয়ে যায়। ভবিষ্যতে ভাই বোন এবং উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে। তারপরে হচ্ছে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। নামজারি না করলে আপনি সরকারের নথিতে ওই সম্পত্তির মালিক হিসেবে গণ্য হবেন না। কোনো ব্যক্তি যদি আপনার জমি বিক্রি করে দেয় বা দখল করে নেয়, তাহলে আইনি সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ নামজারি না থাকলে আপনি মালিক হিসেবে প্রমাণ করতে পারবেন না। জমি বিক্রি করার সময় আপনার সমস্যা হবে। আপনি যদি ভবিষ্যতে জমি বিক্রি করতে চান, তবে নামজারি ছাড়া বিক্রি করা সম্ভব হবে না। রেজিস্ট্রি অফিসের দলিল রেজিস্ট্রি করার সময়ও কিন্তু নামজারি চেয়ে বসবে, এটা নিয়ে অনেক ঝামেলা হবে। তারপরে 4 নম্বর হচ্ছে ঋণ বা জমির উপর হোল্ডিং নাম্বার দেওয়া সম্ভব হবে না। আপনি যদি ঋণ নিতে চান কোনো ব্যাংকে থেকে বা কোনো জায়গা থেকে, বা আপনাকে যদি সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট বিভাগ থেকে হোল্ডিং নাম্বার দিতে চায়, তাহলে সেটা কিন্তু সম্ভব হবে না। তার মধ্যে নামজারি না থাকলে আপনি জমির উপরে ব্যাংক লোন মর্টগেজ দিয়ে যে লোনটা নেওয়া হয়, সেই লোনটা কিন্তু আপনি নিতে পারবেন না। পৌরসভা বা ইউনিয়ন থেকে যে হোল্ডিং নাম্বার দেয়, সেই হোল্ডিং নাম্বারটাও কিন্তু আপনি পাবেন না। ট্যাক্স নির্ধারণ করা কিন্তু সম্ভব হবে না, এবং ট্যাক্স নির্ধারণ করা সম্ভব না হলে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না, খাজনা যেটিকে বলি, এটি দিতে পারবেন না। এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরে উত্তরাধিকারীদের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদি মালিক মারা যান এবং নামজারি করে না থাকেন, তাহলে তার উত্তরাধিকারীদের প্রমাণ দিতে অনেক সমস্যা হবে। এতে উত্তরাধিকারীরা আইন অনুযায়ী ভাগাভাগি করাটাও তাদের জন্য একটি কিন্তু জটিলতার সৃষ্টি হবে। সরকারি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়াও কিন্তু সমস্যা হয়ে যাবে, এটা পাওয়া যাবে না। এক সময় দেখা যাবে যে আপনি এলে শাখা থেকে যে অধিগ্রহণের টাকাটি গ্রহণ করবেন, সেই টাকাটাও কিন্তু আপনি পাবেন না। সরকার যদি উন্নয়ন প্রকল্পের জন্য এই জমি অধিগ্রহণ করে, তাহলে নামজারি না থাকলে ক্ষতিপূরণ পাওয়ার দাবি করতে পারবেন না। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্য বাটোয়ারা বন্টননামা দলিল এবং নামজারি, এই দুটো জিনিস কিন্তু একজন জমির মালিকের করা একান্ত প্রয়োজন। যেমন উত্তরাধিকার সূত্রে যদি সম্পত্তি পান, অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তির আপোষ বন্টননামার দলিলটা একান্তভাবে জরুরি। আর জমি ক্রয় করেন বা উত্তরাধিকার সূত্রে পান, সেই ব্যাপারে আপনার নামজারি করে মালিকানা ট্রান্সফার করে নেওয়া একান্ত দরকার। এই ব্যাপারে যদি পরামর্শ দিতে হয়, তাহলে একটা কথাই বলা হবে যে জমি বা সম্পত্তির ভাগ হলে অবশ্যই বন্টননামার দলিল করে রেজিস্ট্রি করুন, কারণ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, যে ব্যক্তি মারা গেছেন তার যে অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তিটি ওয়ারিশরা একত্রে বসে কে কোন জায়গা থেকে নেবেন, কতটুকু সম্পত্তি, 1 দাগে নেবেন না 2 দাগে নেবেন, এটা কিন্তু আলোচনার মাধ্যমেই সম্ভব। আর এটি যদি না করা হয়,
তাহলে সমস্যায় পড়তে পারেন। এবং এই দলিলটা মৌখিকভাবে করলে হবে না, সাদা কাগজে করলে হবে না, এটি করতে হলে আপনাকে সরাসরি সাব রেজিস্ট্রার অফিস থেকেই কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে এরপরে নামজারি করে রাজস্ব বোর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে। এটি আপনার নিরাপত্তার জন্য, আইনি নিরাপত্তার জন্য অপরিহার্য একটি বিষয়। আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে সবসময় সচেতন করে থাকি, এই জন্য যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অনেকে মৌখিকভাবে ভাগ করে নেন, কিন্তু পরবর্তী প্রজন্মে যখন আসে তখন দেখা যায় অন্যান্য ওয়ারিশরা তখন অনেকে সম্পত্তি বিক্রি করে চলে যায়, আবার 20 বছর পরে এসে সম্পত্তি দাবি করে, এরকম অনেক সময় দেখা যায়। আবার খাজনা দেওয়া যায় না, সঠিক সম্পত্তির যে মালিকানা সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসে নাম ট্রান্সফার হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলাটাই কিন্তু থেকে যায়। তা এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আপোষ বন্টননামা দলিল এবং নামজারি এই দুটি দলিলের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। জমির মালিকানার যে সকল কাগজপত্র থাকবে সেই সকল কাগজপত্র তো মালিকানার যে চেইন সেটি ঠিক রেখেই কিন্তু একজন জমির মালিক ভোগ দখল করে আসছিল। পথিমধ্যে এসে দেখা গেল যে একজন মারা গেছে, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তিও আপোষ বন্টননামার দলিল করে তারপর নামজারি করা উচিত। আবার কেউ যদি সম্পত্তি ক্রয় করে, সেই ক্রয়কৃত সম্পত্তিও কিন্তু তার এই কাজগুলি করতে হবে, যে তার হয়তো আপোষ বন্টননামা দলিল লাগবে না, বাটোয়ারা দলিল লাগবে না, কিন্তু তার যে মালিকানার চেন ঠিক রেখে যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করলো, যার কাছ থেকে আপনি সম্পত্তিটা ক্রয় করলেন, আপনার কাজ হচ্ছে সম্পত্তি বুঝে নিয়ে দখলে গিয়ে আপনি সাথে সাথে ওই ক্রয়কৃত সম্পত্তির যে দলিল এবং আপনার মালিকানার চেন, দাতার যে সকল কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র দিয়ে আপনি নামজারি করে তারপরে আপনি সুন্দরভাবে বসবাস করবেন। বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, যদি উত্তরাধিকার সূত্রে আপনি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে আপনাকে দুইটি পন্থায় আপনাকে নামজারি করে নিতে হবে। একটি হচ্ছে জমাভাগ করে আপোষ বন্টননামা দলিল করতে হবে। আপোষ বন্টননামা দলিলটি অবশ্যই সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে। এই রেজিস্ট্রিকৃত যে দলিল সেটির সার্টিফাইড কপি দিয়ে আপনি সরাসরি আপনি অনলাইনে আবেদন করে আপনার নামে নামজারি করে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো ওয়ারিশা এই আপোষ বন্টননামা দলিল করতে না চায় তাহলে যে যেখানে আছে, যেখানে ভোগ দখল করতেছে করুক, সমস্যা নাই। আপনারা জমাভাগ না করে যৌথভাবে ওয়ারিশিয়ান সনদ এবং জমির কাগজপত্র দিয়ে আপনারা অনলাইনে আবেদন করলে যৌথভাবে আপনাদেরকে নামজারি করে দিবে। সেখানে একটি সমস্যা হবে, সেটি হচ্ছে মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তির প্রত্যেক দাগে দাগে আপনাকে সম্পত্তি ভাগ করে দিয়ে নামজারি করে দিবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে সেই ক্রয়কৃত সম্পত্তির যে দলিল, সেই দলিল দিয়ে এবং দাতার কাছ থেকে যে সকল কাগজপত্র আপনি পেয়েছেন জমি দখলে রেখে আপনি অনলাইনে আবেদন করে আপনি নামজারি করে নেবেন। এটি হচ্ছে আমার পরামর্শ। এইটি যদি না করেন তাহলে ভবিষ্যতে বিরোধ সৃষ্টি হতে পারে, ভবিষ্যতে জমি নিয়ে সমস্যা হতে পারে, আইনগত দিক থেকে জটিলতার সৃষ্টি হতে পারে। বিজ্ঞ আদালতে গিয়ে আপনি মামলা করতে গেলে সেই মামলা আবার পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টিও করতে পারে। সেজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।